বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম মাহমুদ সজীব বিবিএ টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবিএ অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবিএ অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 12তম চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর এনজিও চ্যাপ্টার নিয়ে। অ্যাকাউন্টিং ফর এনজিও চ্যাপ্টারের আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এবং কীভাবে ব্যালেন্স শিট করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু রিসিপ্ট এবং পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি। রিসিপ্ট এবং পেমেন্টের মধ্যে আমরা জানি মূলধন এবং মুনাফা জাতীয় সকল লেনদেনগুলো একত্রে লিপিবদ্ধ হয় রিসিপ্ট এবং পেমেন্টে। রিসিপ্ট এবং পেমেন্টের পরেই কিন্তু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে হয়, অর্থাৎ ইনকাম এক্সপেন্ডিচারের যত উপাদান আছে সবগুলো কিন্তু রিসিপ্ট আর পেমেন্টের মধ্যে থাকে। অর্থাৎ রিসিপ্ট পাশে যে উপাদানগুলো থাকে এর মধ্যে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো মুনাফা জাতীয় প্রাপ্তিটা আসবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে, আর মূলধন জাতীয় যে প্রাপ্তিটা আছে এটা যাবে ব্যালেন্স শিটের দায় পাশে। অপরদিকে রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের পেমেন্ট পাশে যে অপশনগুলো থাকে অর্থাৎ প্রদান পাশে, তো প্রদান মানে ব্যয়, সেই ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় থাকে, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর একটা মূলধন জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় যেগুলো সেগুলো বসে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার পাশে। আর মূলধন জাতীয় যে ব্যয়গুলো থাকে আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয়ের ফলে একটি প্রতিষ্ঠান সাধারণত সম্পদ অর্জন করে বা স্থায়ী সম্পদ, তাই মূলধন জাতীয় যে ব্যয়গুলো থাকবে সেগুলো যাবে ব্যালেন্স শিটের সম্পদ পাশে। আমরা একটি প্রশ্ন পড়ে সমাধান করে ইনকাম এক্সপেন্ডিচার এবং ব্যালেন্স শিট কীভাবে করতে হয় সেই বিষয়টা স্পষ্ট করে নেই। চলো তাহলে আমরা প্রশ্নটা দেখে নেই। The following particulars are collected from the record of NGO care of সাতক্ষীরা ব্রাঞ্চ for the month of March 2017। নিচের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো সংগ্রহ করা হয়েছে কেয়ার এনজিও থেকে, যার ব্রাঞ্চটা হচ্ছে সাতক্ষীরায় অবস্থিত, এবং তথ্যগুলো হচ্ছে 2017 সালের মার্চ মাসে। প্রথমেই দেওয়া আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তো ওপেনিং ক্যাশ ব্যালেন্স টাকা হচ্ছে 2 লাখ টাকা। আমরা জানি যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স সাধারণত যায় প্রাপ্তি প্রদানের রিসিপ্ট পাশে থাকে। এরপর দেওয়া আছে ওপেনিং ব্যাংক ব্যালেন্স, যেগুলোকে ব্যালেন্স বিডি বলে থাকি আমরা। ডোনেশন রিসিপ্ট, এটা প্রাপ্তি প্রদানের রিসিপ্ট পাশে থাকে। এই ডোনেশনের মধ্যে বলছে 75% টু বি ক্যাপিটালাইজড, অর্থাৎ অনুদান প্রাপ্তির 75% হচ্ছে মূলধন জাতীয়, তার আমাদের বুঝিয়ে নিতে হবে, বাকি 25% হচ্ছে মুনাফা জাতীয়। তার মানে মুনাফা জাতীয় যে অংশ 25% এইটুকু যাবে আমাদের ইনকাম পাশে, এবং বাকি যে 75% রয়ে গেল মূলধন হিসাবে, মূলধন জাতীয় প্রাপ্তি এইটা যাবে আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে। রুরাল এমসি লোন ডিসবার্সমেন্ট, এমসি লোন বিতরণ করা হয়েছে 8 লক্ষ টাকা। তো লোন বিতরণ করলে আমরা জানি টাকা চলে যায়, এটা পেমেন্ট পাশে থাকে, কিন্তু পেমেন্ট পাশে যদিও থাকে সেটা আমাদের পেমেন্ট হইলেও এটা কিন্তু ব্যয় না। আমরা মানুষদেরকে লোন দিছি একটা দীর্ঘ সময়ের জন্য, সেখান থেকে আবার কিন্তু আমরা ব্যাক নিব, তার মানে আমরা এই লোনটা মানুষের কাছে ইনভেস্ট করছি, বিনিয়োগ করছি, এটা কিন্তু মূলধন জাতীয়, তাই এটাকে বিনিয়োগ হিসাবে সম্পদ পাশে দেখাইতে হবে। ইকুইপমেন্ট 1,10,000 টাকা, এইটা পেমেন্ট পাশে গেলেও ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে খরচ পাশে কিন্তু দেখানো যাবে না, কারণ ইকুইপমেন্ট হচ্ছে সম্পদ, এটা মূলধন জাতীয় ব্যয়, তাহলে সম্পদ পাশে যাবে। স্যালারিজ পেইড, অফিস রেন্ট পেইড, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, এগুলো সবগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের এক্সপেন্স পাশে কিন্তু দেখাইতে হবে। সেল অফ পাসবুক, এগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি, তাই এগুলো আমাদেরকে ইনকাম পাশে দেখাইতে হবে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে। রেজিস্ট্রেশন ফি, এটাও ইনকামে যাবে। অ্যাডমিশন ফি, ভর্তি ফি, এটাও আমাদের ইনকাম পাশে দেখাইতে হবে। শেষে দেওয়া আছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যাংক ব্যালেন্স, এগুলো কিন্তু সম্পদ। প্রারম্ভিকগুলো কিন্তু সম্পদ না, কিন্তু ক্লোজিং যদি কোনো ক্যাশ ব্যালেন্স বা ব্যাংক ব্যালেন্স থাকে এগুলো কিন্তু সম্পদ পাশে দেখাইতে হবে। রিকোয়ারমেন্টের এ এবং বিতে আমাদের দুইটা জিনিস চাইছে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট
এবং ব্যালেন্স শিট 31/3/2017 মার্চ মাসের 31 তারিখে ব্যালেন্স শিট করতে হবে। তো প্রথমে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারগুলো করব। তো ইনকাম এক্সপেন্ডিচার করার রুলস হচ্ছে যত মুনাফা জাতীয় আয় এবং ব্যয় আছে সেগুলো শুধু আসবে। মুনাফা জাতীয় আয়গুলো ইনকাম পাশে এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো ব্যয় পাশে যাবে, কিন্তু কোনো মূলধন জাতীয় আয় ব্যয়গুলো কিন্তু আমাদের ব্যালেন্স শিট ছাড়া ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আসবে না। তো চলো আমরা প্রথমে একটি ইনকাম এক্সপেন্ডিচার ছক কেটে নিই। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের এক পাশে থাকবে এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয়। আমরা জানি ব্যয় সবসময় ডেবিট ব্যালেন্স, আর ইনকামগুলো হয় সাধারণত ক্রেডিট ব্যালেন্স। তো ব্যয়গুলো আমরা ডেবিট পাশে রাখবো এবং ইনকামগুলোকে ক্রেডিট পাশে রাখবো। তো আমরা যদি প্রশ্নটা একদম শুরু থেকে দেখে আসি, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্টের ইনকাম বা এক্সপেন্ডিচার পাশে কোনো পাশেই যাবে না এবং কি ব্যালেন্স শিটেও যাবে না। ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এগুলো প্রারম্ভিক যদি কোনো সম্পদ দেওয়া থাকে সেগুলো সাধারণত মূলধন তহবিল গঠন করার জন্য ব্যবহার করা হয়, এখানে কিন্তু আমাদের আসবে না। তো তারপরের থেকে যদি আমরা দেখে আসি ডোনেশনের মধ্যে বলা আছে 4 লাখ টাকার 75% হচ্ছে ক্যাপিটালাইজড মানে মূলধন জাতীয়, সেটা আমাদের ব্যালেন্স শিটে যাবে। তাহলে বাকি যে 25% আছে ওইটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয়। তাই ডোনেশন প্রাপ্তি পাশে আছে, তো প্রাপ্তি পাশে কিন্তু সবসময় ইনকামটাই থাকবে, প্রাপ্তি পাশে কখনো এক্সপেন্ডিচার থাকবে না। তাহলে ডোনেশনের 25% 1 লাখ টাকা এখানে আসবে। এরপর আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে এমসি লোন ডিসবার্সমেন্ট। আগেই বলছিলাম যে লোন বিতরণ, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট বিনিয়োগ, তাহলে এটা যাবে ব্যালেন্স শিটে। এরপরে আছে আমাদের ইকুইপমেন্ট ও সম্পদ, এটা আসবে না, আসবে স্যালারিজ পেড। তো স্যালারিজ দেওয়া আছে 50,000 যাবে, অফিস রেন্ট দেওয়া আছে যাবে, ক্লিনিং অ্যান্ড ওয়াশিং এক্সপেন্স খরচ যত খরচ আছে সব যাবে 2,000 টাকা। ইউটিলিটিস এক্সপেন্স এপাশে দেখাতে হবে। ইউটিলিটিস এক্সপেন্সে পড়েছে সেল অফ পাসবুক বিক্রি করে আয় হয়েছে, তাহলে আয় পাশে ইনকাম পাশে যাবে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি এবং অ্যাডমিশন ফি। এছাড়া কিন্তু আর কোনো আইটেম দেওয়া নেই। এরপর আছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, এগুলো হচ্ছে সম্পদ পাশে যাবে, এখানে আর কোনো আইটেম আসবে না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোন পাশটা বেশি হয় সেটা আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি ক্রেডিট দিকে টাকা বেশি, তো আমরা ক্রেডিট দিক যোগ করব 1,10,000 ডাবল ক্লোজ, এই টাকাটা ডেবিট দিকে আসবে 1,10,000। এখান থেকে ওপরের যে আইটেমগুলো আছে সব মাইনাস করলে এখানে একটা ব্যালেন্স আসতেছে 20,000 টাকা। যেহেতু এই 20,000 টাকা আমাদের ইনকামটাই বেশি, তার মানে এটাই নিট ইনকাম, কিন্তু এখানে নিট ইনকাম লেখা যাবে না। তো নিট ইনকাম না লিখে তাহলে আমরা কি লিখব? এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এক্সেস অফ ইনকামটা এক্সেস হয়েছে, অতিরিক্ত হয়েছে, ওভার এক্সপেন্ডিচার খরচের চাইতে বেশি। তাহলে খরচের চাইতে বেশি হয়েছে কি? ইনকাম, এই জন্য এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এইটা যদি বিপরীত হইতো, এক্সপেন্ডিচারটা বড় হইতো, ইনকাম ছোট হইতো, তাহলে কিন্তু এই পাশে একটা ব্যালেন্স বের হইতো, ওইটার নাম কিন্তু আমরা উল্টাই দিতাম, এক্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম, তাহলে কিন্তু হয়ে গেল। তো এখানে যেহেতু ইনকাম হয়েছে, এটা আমাদের ব্যালেন্স শিটে ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করতে হবে। আর যদি এখানে আসতো লস হইতো বা এক্সপেন্সটাই বড় হইতো, তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড অর্থাৎ প্রারম্ভিক মূলধন তহবিল থেকে মাইনাস করতে হইতো। এই হচ্ছে আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এখন আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিটে শুরুতে আমরা একটি ছক কেটে নেব, এক পাশে থাকবে অ্যাসেটস আর এক পাশে হচ্ছে লাইবিলিটিস। তো আমরা প্রথমে অ্যাসেটস পাশে আসি। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এগুলো হচ্ছে কোনগুলো? প্রশ্নের একদম নিচে যে ক্লোজিং ব্যালেন্সগুলো দেওয়া আছে সেই ক্লোজিং ব্যালেন্সগুলো কিন্তু সম্পত্তি পাশে আসবে 10,000 আর হচ্ছে 4 লাখ। রুরাল এমসি লোন বিতরণ করছে 8 লাখ টাকা, এটা বিনিয়োগ, সম্পদ পাশে যাবে। ইকুইপমেন্ট ক্রয় করছে 1,10,000, এটাও সম্পদ পাশে যাবে। তো সম্পদ পাশের আইটেমগুলো কিন্তু বসানো শেষ। এবার চলে আসি দায় পাশে। দায় পাশে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ক্যাপিটাল ফান্ড দেওয়া, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক। এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, আমরা তো জানি এগুলো সম্পদ, তাহলে দায় পাশে কীভাবে আসলো? আসলে তো এটা দায় পাশে যাওয়ার কথা না। কিন্তু ওপেনিং ক্যাপিটাল ফান্ড, এই ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে ওপেনিং অ্যাসেটস থেকে ওপেনিং লাইবিলিটিস মাইনাস করা। কিন্তু আমাদের আজকের এই অঙ্কে কেবলমাত্র দুইটা ওপেনিং অ্যাসেটস দেওয়া ছিল, 2 লাখ আর হচ্ছে 8 লাখ। তার মানে ওপেনিং অ্যাসেটস হচ্ছে আমাদের টোটাল 10 লক্ষ টাকা। কিন্তু প্রশ্নপত্রে কোথাও ওপেনিং লাইবিলিটিস কোনো দায় দেওয়া নেই, অর্থাৎ 0।
তাই ক্যাপিটাল ফান্ড কিন্তু আমাদের দাঁড়াচ্ছে এই 10 লাখ টাকাই। এটা অবশ্য বের করে নেওয়া উচিত ছিল আলাদা করে, যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার জন্য একটা নোট করা লাগতো। নোট লিখে যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড, ওপেনিং সম্পদ থেকে ওপেনিং দায়গুলো মাইনাস। ওপেনিং সম্পদ দুইটা দেওয়া আছে 10 লাখ, কিন্তু কোনো দায় না থাকার কারণে 10 লাখ টাকাই হচ্ছে ক্যাপিটাল ফান্ড। তখন আমরা এখানে সরাসরি ক্যাপিটাল ফান্ড লিখে কিন্তু এই 10 লাখ টাকা লিখে দিতে পারি এখানে। আর এই 10 লাখ লিখলে এইটা কিন্তু আমাদের লাগবে না, আমরা যদি এখানে নোট করে নিই। আর এই 10 লাখের সাথে যোগ করতে হবে এই পাশে ইনকাম অ্যাক্সেস হয়েছে 20,000, এই 10 লাখের সাথে 20,000 যোগ করব। আরেকটা কি দেওয়া আছে, ডোনেশন 75%, যেহেতু 25% আমাদের এখানে গেছে মুনাফা জাতীয় হিসাবে, তাহলে বাকি 75% মূলধন জাতীয় হিসাবে ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করেও দিতে পারো। আলাদা করে এখানে 4 লাখ টাকার 75% 3 লাখ দিতে পারো। তারপরে টোটাল যোগ করলে দেখবা 13,20,000 টাকা টোটাল লাইবিলিটিস হয়ে গেছে। পাশাপাশি টোটাল অ্যাসেটস এই পাশ যোগ করলেও কিন্তু 13,20,000 হয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা খুব সহজেই ইনকাম এক্সপেন্ডিচারের পাশাপাশি ব্যালেন্স শিটটাও কমপ্লিট করে ফেলতে পারি। এতটুকু করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারে মোটামুটি আমাদের যে মেথডগুলো ছিল প্রায় শেষ। আর একটি মেথড রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। নেক্সট ক্লাসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সম্পর্কেও ধারণা নিব। আশা করি আজকের অঙ্কটাও তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।